এই জলদি টাকা বের কর ভাই, এবারের মতো একটু কম নিন। এভাবেই প্রতিদিন ঢাকার রাস্তায় চাঁদাবাজি চলছে। কল্পনা করুন, আপনি 1000 বছর আগে এক ব্যস্ত বাজারে দাঁড়িয়ে আছেন, ব্যবসা ভালোই চলছে। হঠাৎ একজন সশস্ত্র লোক এসে বলে এই এলাকায় ব্যবসা করতে হলে নিয়ম মানতে হবে। নিয়মটা কি? তা হলো টাকা দিতে হবে, না দিলে সমস্যা হবে। প্রশ্ন হলো, এই মুহূর্তটাই কি চাঁদাবাজির জন্ম হয়েছিল, নাকি আরও আগে, যখন প্রথম কোনো শক্তিশালী মানুষ দুর্বল কাউকে ভয় দেখিয়ে কিছু আদায় করেছিল? ইতিহাসে আমরা রাজা, সম্রাট, বিজেতাদের গল্প শুনি, কিন্তু ইতিহাসের ছায়ায় লুকিয়ে আছে আরেকটি অর্থনীতি, ভয় ভিত্তিক অর্থনীতি। ঢাকার সরু রাস্তা থেকে ইউরোপের বড় বন্দরে চাঁদাবাজির জাল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। সংঘবদ্ধ অপরাধ সবখানে মূল্য দাবি করে। আজ আমরা খুঁজব চাঁদাবাজির প্রকৃত জন্মকথা, কোথায় শুরু হলো এই চাঁদাবাজি, কেন মানুষ এই পথে যায়, এবং ইতিহাসের প্রতিরোধের প্রথম রক্তাক্ত অধ্যায় কেমন ছিল, এবং প্রথম কে চাঁদাবাজি এবং কোথায় চাঁদাবাজি করতে যে মারের শিকার হয়। সাধারণ মানুষের জন্য এই কর শুধুমাত্র একটা বোঝা ছিল না, এটা ছিল সেই মুহূর্ত যখন তাদের জীবন শোষণের শিকার। মানব সভ্যতা গড়ে ওঠার সাথে সাথে তৈরি হয়েছিল শাসন ব্যবস্থা। কর আদায় ছিল রাষ্ট্র চালানোর একটি পদ্ধতি। কিন্তু কর আর চাঁদাবাজির পার্থক্য কোথায়? প্রাচীন রোমে কর আদায়ের দায়িত্ব দেওয়া হতো ব্যক্তিগত ঠিকাদারদের, যাদের অনেকেই সুযোগ নিয়ে অতিরিক্ত অর্থ আদায় করত। আইন ছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহারও ছিল অনেক বেশি। যখন কর অসহনীয় হয়ে উঠল, তখন তা অত্যাচারের রূপ নিল। আমরা আমাদের জমি হারালাম, আর শুধু কাঁদতেই পারলাম। একইভাবে প্রাচীন চীনেও সীমান্ত অঞ্চলগুলোতে স্থানীয় প্রভাবশালীরা নিরাপত্তার নামে অর্থ আদায় করত। তখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ দুর্বল হয়, তখন শক্তিশালী ব্যক্তি নিজেই নিয়ম বানায়, যেখান থেকে জন্ম নেয় ভয়ভিত্তিক আদায়ের সংস্কৃতি বা চাঁদাবাজি। কর আদায়কারীরা প্রায়শই নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করত। এই দুর্নীতি তাদের ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলেছে। মধ্যযুগে ইউরোপের সামন্ত প্রথা কৃষকদের জমিদারের কাছে খাজনা দিতে হতো। অনেক সময় এই খাজনা ছিল অত্যাচারমূলক, দিতে না পারলে জমি হারাতে হতো, কখনো শাস্তি পেতে হতো। এখানেই প্রশ্ন ওঠে, এটা কি আইন সিদ্ধ কর, নাকি ক্ষমতার জোরে আদায় করা? ইতিহাস দেখায়, ক্ষমতা যখন নিয়ন্ত্রণহীন হয় তখন বৈধতা ও অবৈধতার সীমারেখা মুছে যায়। একই চিত্র দেখা গেছে এশিয়ার অনেক অঞ্চলেও, যেখানে স্থানীয় শাসকরা অতিরিক্ত খাজনা আদায় করতে ব্যক্তিগত বিলাসিতার জন্য। এই অঞ্চলের জমিদাররা গ্রামের গরিব মানুষের উপর নির্মমভাবে কর চাপিয়ে দিত। 18 ও 19 শতকে ইতালিতে গড়ে ওঠে একটি গোপন সংগঠন, তা হলো সিলিনিয়ান মাফিয়া। তারা ব্যবসায়ীদের বলতো, আমরা তোমাদেরকে সুরক্ষা দেব, তার বদলে নিয়মিত অর্থ দেব আমাদের। এটিই ছিল আধুনিক প্রোটেকশন মানি সিস্টেমের প্রথম সূচনা। পরে এই মডেল আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। শিল্পায়ন ও নগরায়নের সাথে সাথে অপরাধ চক্রগুলো বুঝে যায়, ভয়কে পুঁজি বানালে অর্থ আসবে নিয়মিত। এটাই হয়ে ওঠে সংগঠিত চাঁদাবাজি বা অর্থনৈতিক চাঁদাবাজি বা প্রথম চাঁদাবাজির ঘটনা। যখন কর অসহনীয় হয়ে উঠল, তখন তা অত্যাচারের রূপ নিল। আমরা আমাদের জমি হারালাম। ইতিহাসে নির্দিষ্টভাবে প্রথমকে চাঁদা তুলতে গিয়ে মারা গিয়েছিল তার সুনির্দিষ্ট নাম পাওয়া যায় না, কারণ এসব ঘটনায় সাধারণত স্থানীয় সংঘর্ষ হিসেবে লিপিবদ্ধ হয়েছে, বিশ্বের ইতিহাসে বড় অধ্যায় হিসেবে নয়। তবে 19 শতকের ইতালি ও আমেরিকার বহুবার দেখা গেছে, কোনো ব্যবসায়ী বা গোষ্ঠী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সংঘর্ষ হয়েছে, গুলি চলেছে, মানুষ নিহত হয়েছে। অর্থাৎ চাঁদাবাজির ইতিহাসে প্রতিরোধ সমান পুরনো। জন্ম নেয় নিয়ন্ত্রণ, আর নিয়ন্ত্রণ জন্ম দেয় বিদ্রোহের। শহরের উন্নয়নে রাজনৈতিক প্রভাব আর চাঁদাবাজি খুবই সাধারণ। এখানে কাজ করতে হলে আমাদের টাকা দিতে হবে। স্যার, উপমহাদেশে ব্রিটিশ আমলে প্রশাসনিক কাঠামোর দুর্বলতা ও স্থানীয় প্রভাবশালীদের ক্ষমতার অপব্যবহারের কারণে বহু অঞ্চলে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা ঘটেছে। ব্রিটিশ রাজ সময়কালে অনেক জায়গায় বৈধ কর ব্যবস্থার পাশাপাশি অনানুষ্ঠানিক জোরপূর্বক আদায়ের চর্চাও ছিল। স্বাধীনতার পরেও কিছু এলাকার রাজনৈতিক ছত্রছায়া বা অপরাধ চক্রের মাধ্যমে এই সংস্কৃতি টিকে যায়। এটা কোনো একক দেশের সমস্যা নয়, এটা ক্ষমতা, আইন ও সামাজিক নিরাপত্তার সমন্বিত ফল। চাঁদাবাজির পেছনে কয়েকটি সাধারণ কারণ দেখা যায়: দ্রুত অর্থ উপার্জনের লোভ, সামাজিক প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা, দুর্বল আইন প্রয়োগ এবং ভুক্তভোগীদের ভয়। এই চারটি উপাদান প্রায় সব সময় উপস্থিত থাকে। অনেক সময় অপরাধীরা মনে করে ঝুঁকি কম কিন্তু লাভ বেশি। যখন সমাজ প্রতিবাদ করে না, তখন অপরাধ স্বাভাবিক হয়ে যায়।
ভয় তখন ব্যবসায়িক মডেলে পরিণত হয়ে যায়। ঢাকার সরু রাস্তা থেকে ইউরোপের বড় বন্দরে চাঁদাবাজির জাল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। সংঘবদ্ধ অপরাধ চাঁদাবাজির কোনো একক জন্মদিন নেই, এটি জন্ম নিয়েছে তখনই যখন মানুষ প্রথম তার শক্তি ব্যবহার করেছে অন্যায়ের বিরুদ্ধে না। ইতিহাস হয়তো প্রথম নিহত চাঁদাবাজের নাম নেই, কিন্তু আছে অসংখ্য ভুক্তভোগীর নামহীন কষ্টের গল্প। একই সাথে আছে প্রতিরোধের গল্প। সমাজ যখন সচেতন হয়, আইন যখন শক্ত হয় এবং মানুষ যখন নীরব বা না থাকে না, তখন প্রশ্ন তোলে, তখনই অন্ধকার দুর্নীতি দুর্বল হয়ে পড়ে। প্রশ্ন হলো, আমরা কি দর্শক হয়ে থাকবো নাকি পরিবর্তনের অংশ হব? বিশ শতাব্দীর শেষ ভাগে পৃথিবী দ্রুত বদলাতে শুরু করে। প্রযুক্তি, বিশ্বায়ন, ডিজিটাল অর্থনীতি সবকিছু মানুষের জীবন সহজ করে দেয়, কিন্তু অপরাধ এখনো থেমে থাকেনি। আগে যেখানে চাঁদাবাজি ছিল সরাসরি উপস্থিতির মাধ্যমে, এখন তা অনেক ক্ষেত্রে রূপ নিয়েছে ডিজিটাল হুমকিতে। ইমেল, ফোন কল, ভুয়া পরিচয়, টাকা না দিলে ক্ষতি হবে, এই ভয় এখন আর শুধু রাস্তায় না, ইন্টারনেটেও ছড়িয়ে পড়েছে। এটাকে বলা হয় ডিজিটাল এক্সটর্শন, যা সাইবার চাঁদাবাজি। অনেক সময় ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিয়ে অর্থ দাবি করা হয়। অর্থাৎ ভয় একই আছে, শুধু এখন মাধ্যম বদলিয়েছে। প্রযুক্তি যেমন উন্নত হয়েছে, তেমনি অপরাধের কৌশল আধুনিক হয়েছে, কিন্তু মূল কাঠামো একই। চাঁদাবাজির সবচেয়ে বড় অস্ত্র হলো অস্ত্র নয়, তা হলো ভয়। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন হুমকির মুখে পড়ে তখন তার প্রথম প্রবৃত্তি হয় ক্ষতি এড়ানো। এই লস অ্যাভারশন মানসিক অপরাধীরা কাজে লাগায়। ভুক্তভোগী ভাবে এখন একটু টাকা দিলেই হয়তো বড় ক্ষতি এড়ানো যাবে। এই মনস্তত্ত্ব প্রাচীনকালেই ছিল, এখনও আছে, তাই চাঁদাবাজি টিকে আছে। কিন্তু একই সাথে মানুষের মধ্যে আছে আরেকটি শক্তি, প্রতিরোধের মানসিকতা। যখন কেউ ভয়কে অতিক্রম করে দাঁড়িয়ে যায়, তখন চক্রটি ভেঙে যেতে শুরু করে। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে বিশ্বের প্রায় সব দেশে এখন চাঁদাবাজির একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। কঠোর শাস্তির বিধান রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোও সংগঠিত অপরাধ চক্র ভাঙতে বিশেষ ইউনিট গঠন করেছে। অনেক দেশে ব্যবসায়ী সমিতি এবং নাগরিক সংগঠন একসাথে কাজ করে প্রতিরোধ গড়ে তুলছে। ইতালিতে একসময় যে সংগঠন ভয় সৃষ্টি করেছিল, সেই সিলিয়ান মাফিয়ার বিরুদ্ধে নাগরিক আন্দোলন গড়ে ওঠে। মানুষ প্রকাশ্যে প্রোটেকশন মানি দিতে অস্বীকৃতি জানাতে শুরু করে। এতে বোঝা যায়, অপরাধ যতক্ষণ পুরনোই হোক, প্রতিরোধ ততটাই পুরনো। চাঁদাবাজির ইতিহাস আমাদের শেখায়, একটি কোনো সংস্কৃতি নয়, কোনো ঐতিহ্যও নয়, এটি এক ধরনের ক্ষমতার অপব্যবহার। যখন সমাজ সচেতন হয়, আইন শক্ত হয় এবং মানুষ একা না থেকে একসাথে দাঁড়ায়, তখনই অন্ধকার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। শেষ প্রশ্ন আবারও উঠে আসে, চাঁদাবাজির প্রথম ঘটনা কবে ঘটেছিল? হয়তো সেই দিন, যেদিন প্রথম কেউ শক্তিতে দুর্বলকে ভয় দেখিয়েছিল। আর শেষ হবে কবে? সেই দিন যেদিন মানুষকে ভয় আর মেনে নেবে না। চাঁদাবাজির আসল মূলধন, আর এই ফর্মুলা মেনেই এখানে চলে তাদের ব্যবসা।